তুমি এসেছো? সেরাফিনার ডাকে হুঁশ ফিরল ইথানের। সেরাফিনার দিকে তাকাতেই ইথানের ভীষণ মাথা ব্যথা অনুভব হচ্ছে। চোখের সামনে কিছু ঝাপসা দৃশ্য দেখতে পাচ্ছে ইথান, কিন্তু কিছুতেই সেই দৃশ্যগুলো স্পষ্ট হচ্ছে না। সেরাফিনা ইথানের দিকে এগোচ্ছে। চোখের পলকে গাড়ির দরজার পাশে দাঁড়ালো সে। ইথানের মাথায় হাত রেখে ফের বলল, ইথান, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো, আমার দিকে দেখো। সেরাফিনার হাতের স্পর্শে সবকিছু স্বাভাবিক হতে লাগলো। ইথান কয়েক মুহূর্তের মধ্যে একেবারে সুস্থ বোধ করছে, যেন একটু আগে তার কোনো মাথা ব্যথা ছিল না। স্বাভাবিক হওয়ার পর সেরাফিনার দিকে দৃষ্টিপাত করলো সে। চাঁদের আবছা আলোয় কি দারুণ লাগছে মেয়েটাকে, যেন কোনো স্বর্গের অপ্সরাও সেরাফিনার থেকে কম সুন্দর। এমন কিছু মনে হচ্ছে ইথানের। সাদা রঙের পাতলা ফিনফিনে অদ্ভুত রকমের পোশাকে ভীষণ সুন্দর লাগছে তাকে, সাথে খোলা চুল, চোখের ওই নীল যে সবুজ মণিগুলো। ইথান সেরাফিনার নেশা ভরা চোখের দিকে তাকিয়ে বলল, কে তুমি? আমি বাকে? তোমার কাছে এলেই এমন লাগাম ছাড়া লাগে কেন? এই দেখো, বুক ধুকপুক করছে, নিঃশ্বাস কেমন ঘন হয়ে আসছে, তোমার ছোঁয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে আমার সমস্ত শরীর। সেরাফিনার হাতটা ইথান তার বুকের বাম পাশে ধরে আছে। ইথানের ভীষণ এলোমেলো লাগছে। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছে না। আপাতত প্রশ্নের উত্তর চাইছো, নাকি আমাকে নিজের করে নিতে চাইছো? ইথানের উত্তর দিতে সময় লাগলো না। নেশাতুর কণ্ঠে বলল, তোমাকে। সেরাফিনা মুচকি হাসল। ইথান গাড়ির দরজা খুলে তাকে ভেতরে প্রবেশ করালো। ইথানের কোলে বসে দুপাশে পা ছড়িয়ে বসেছে সে। ইথান সেরাফিনার পিঠে হালকা ধাক্কা দিয়ে একেবারে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলেছে তাকে। ঠোঁটে ঠোঁট রেখে বেশ আমার স্পর্শে মেতে উঠেছে দুজন। দূরে কোথাও শেয়াল ডাকছে, সাথে কিছু কুকুর। চুপচাপ নির্জন এই প্রকৃতির মাঝে একজোড়া নরনারীর তপ্ত নিঃশ্বাস ছড়িয়ে পড়েছে। ইথান সেরাফিনার মাঝে এতটাই ডুবে গিয়েছে, আজও এলার কথা ভুলে গেছে সে। আপাতত সেরাফিনার কাছেই তার সর্বসুখ নিহিত রয়েছে। খাবার নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিল এলারা। হঠাৎ ফোনের রিংটং আওয়াজে নড়ে চড়ে উঠল সে। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল একটা অপরিচিত নম্বর থেকে কল এসেছে। রাত 11টার সময় কে কল দিল ভেবে অবাক হলো এলারা। কারণ ওয়ানকো গ্রামের লোকজনের কাছে রাত 11টা মানে মধ্যরাত। যেহেতু ইথান এখনও বাসায় ফেরেনি, হয়তো ইথান হতে পারে ভেবে এলারা কল রিসিভ করবে বলে মন স্থির করছে। হ্যালো। হ্যালো, কে? আশার বলছি। আশার কার্টারের নাম শুনে অনিচ্ছাকৃতভাবে গলা খাকারি দিয়ে উঠল এলারা। ফলশ্রুতিতে বেশ অপ্রস্তুত হয়ে গেছে সে। কি হয়েছে স্যার, হঠাৎ এখন কল করলেন? সেরকম কিছু না, আসলে কিছুক্ষণ আগেই একজন লোকটা নেকড়ের কবল থেকে বাঁচতে আমার কোয়ার্টারে এসেছিল। শরীরে অনেক আঁচড়ের দাগ ছিল, সাথে ভীষণ কষ্ট হচ্ছিল তার। আমি ওনাকে আমার বাসার ঘরে বসিয়ে রান্নাঘরে গেলাম হালকা গরম পানি দিয়ে নিয়ে আসতে, কিন্তু এসে দেখি উনি ঘরে নেই। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। একা একা থাকি তো, সেজন্য ভাবছি সব কিছু কি ভ্রম নাকি সত্যি। আষাঢ়ের কথায় বেশ অবাক হলো এলারা, কিন্তু সে স্বাভাবিক থাকার ভান করে বলল, এখানে আসার পর থেকে একের পর এক নেকড়ের ঘটনা কথা শুনেছেন, সেজন্য এসব ভ্রম হচ্ছে। রিল্যাক্স করুন স্যার, ঘুমানোর চেষ্টা করুন। সে না হয় বুঝলাম, স্যার বলে ডাকাটা বন্ধ করুন এলারা। আর হ্যাঁ, আগামীকাল ঠিক সময় চলে আসবেন। এই নেকড়ের বিষয়টা ভালো করে তদন্ত করতে হচ্ছে। ঠিক আছে মিস্টার আশার, ওকে রাখছি। বিরক্ত করার জন্য সরি। ইটস ওকে। শুভরাত্রি। শুভরাত্রি। আশার কল কাটতেই এলারা চিন্তার মহাসাগরে পতিত হলো। আসলে কি সবটা ভ্রম ছিল ওনার, নাকি সত্যি? কিন্তু লোকটা দরজা না খুলে কিভাবে আহত অবস্থায় চলে যাবে? হঠাৎ কলিং বেলটা বেজে ওঠাতে এলারা সমস্ত চিন্তা ভাবনা থেমে গেল। ইথান এসেছে। এলারা গিয়ে দরজা খুলে দিল। ইথান কোনো কথা না বলে বাসায় প্রবেশ করে সরাসরি নিজের রুমের দিকে এগোচ্ছে। এলারাও পিছু পিছু বেডরুমে এসেছে। কিছু হয়েছে? না তো, কি হবে? ইথান জামা কাপড় খুলতে খুলতে এলারার প্রশ্নের উত্তর দিল। এলারা দীর্ঘশ্বাস ছাড়ল। যখনই ভাবে সব কিছু ঠিক আছে, তখনই মনে হয় কিছুই ঠিক নেই।
না, এমনি জিজ্ঞেস করছি। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি, ঠান্ডা হয়ে গেছে। হুম। হঠাৎ ইথানের গলার দিকে নজর গেল এলারার। কেমন কালশিটের দাগ, কিছুটা লাভ বাইটের মতোই লাগছে। এলারা ওখানে দাঁড়িয়ে আছে, খুব করে মনে করতে লাগলো শেষবার আদরের সময় কি এলারা এমন কিছু করেছিল যে তেমন দাগ সৃষ্টি হয়েছে। এলারাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইথান বলল, কি হলো, খাবো তো, যাও খাবার রেডি করো। ইথান লাস্ট আমরা কবে ইন্টিমেট হয়েছিলাম? এলারার প্রশ্নই ভ্রু কুঁচকে ফেলল ইথান। হঠাৎ এই প্রশ্ন কেন করেছে সে? কেন বলো তো? তোমার গলার দাগটা দেখে জিজ্ঞেস করলাম, চমকালো ইথান। গলা শুকিয়ে যাচ্ছে তার। এলারা কি সন্দেহ করছে? করারই তো কথা। এই সেরা ফেনার কোনো হুঁশ থাকে না, ও উন্মাদ হয়ে যায়। মেয়েটার উপর কিছুটা রাগ হচ্ছে ইথানের, কিন্তু এলারাকে কিভাবে ম্যানেজ করবে এখন? সব কিছু বলে দেবে? না, এই রাতে যদি বাসা থেকে বেরিয়ে যায় এলারা, তাছাড়া এলারাকে ছাড়া কিভাবে থাকবে সে? কিন্তু সেরাফিনের কাছে না গিয়েও তো থাকতে পারছে না। কোনো না কোনোভাবে ইথান ঠিক সেরাফিনের কাছে পৌঁছে যাবে। ওহ, এটা তুমিই করেছ? আমার তো আর বউ নেই। ইথান হেসে বলল কথাটা। এলারার মন খচখচ করছে, কিছু মনকে কড়া শাসনেও রাখছে। ইথান তার সাথে কখনো এমন করবে না, কখনোই না। এলারাকে জড়িয়ে ধরেছে ইথান। তাও তো ঠিক, ডিনার শেষে আবারও এমন দাগ তৈরি করতে যাচ্ছি। যাও, ফ্রেশ হয়ে এসো। ওকে ডার্লিং। এলারার ঠোঁটে আলতো করে চুমু খেয়ে ওয়াশরুমের দিকে এগুলো ইথান। এলারার ঠোঁটের কোণে মুচকি হাসি বজায় রেখে রান্নাঘরের দিকে যাচ্ছে। আর কিসব উল্টাপাল্টা চিন্তা করছিল ভেবে মনে মনে নিজেকে বকাঝকা করছে। পরের দিন যথারীতি বন বিভাগের লোকজনকে সাথে নিয়ে নেকড়ে অনুসন্ধানে বের হয় আশার কার্টার ও এলারা ভন। অপর মহলের অনুমতি নিয়ে তারা এই অভিযানের দায়িত্ব হাতে নিয়েছে। তাদের মূল পরিকল্পনা নেকড়েগুলোকে জীবিত ধরার, যেন তাদের নিরাপদ স্থানে রাখা যায়। তবে পরিস্থিতি খারাপ হলে তাদের হত্যা করতে হতে পারে, এমন প্রস্তুতিও রয়েছে। এসব নিয়ে আলোচনা করতে করতে আশার ও এলারা সামনে এগিয়ে যাচ্ছে। সঙ্গে আছে জ্যাকসন ও আরও কয়েকজন অভিজ্ঞ লোক। তারা পশ্চিমের জঙ্গলের কাছাকাছি এসে গেছে। জঙ্গলের কাছাকাছি আসাতে সবাই সতর্ক হয়ে উঠল। ঝোপঝাড়ের নড়াচড়া আর অদ্ভুত নিস্তব্ধতার তাদের প্রত্যেকের মনে অজানা আতঙ্ক তৈরি করলো। এলারা ভয়ার্ত দৃষ্টিতে সামনের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে। আশার মুচকি হেসে বলল, এত ভয় পেলে চলবে না, সামনে এগোতে হবে। আশারের কথায় কিছুটা লজ্জা পেল এলারা। ভয় পাচ্ছি না, চলুন দেখা যাক ঝোপের আড়ালে কি আছে। জ্যাকসন, দেখো তো। আশারের কথায় জ্যাকসন লোকজন নিয়ে সেদিকে এগোলো। কিছুক্ষণ পর একটা বন্য মোরগ হাতে ফিরল তারা। এলারা হাসছে। একটা মোরগকে নেকড়ে ভেবে ভয় পাচ্ছিল সে। কি হাস্যকর বিষয়। স্যার, নেকড়ে নেই, এটা ছিল। মোরগটাকে ছেড়ে দাও, সামনে এগোতে হবে, চলো। জি স্যার। বন্য মোরগটাকে ছেড়ে দিয়ে আবারও সামনে এগোতে লাগলো তারা। এই গ্রামের দুপুরবেলা একেবারে আলাদা এবং রহস্যময়। গ্রামের চারপাশে সবুজ পাহাড় আর গভীর জঙ্গলের উপস্থিতি প্রকৃতিকে আরও গাঢ় করে তুলছে। দুপুরে সূর্যের আলো গাছের পাতার ফাঁক গলে মাটিতে পড়ে ছোট ছোট আলোর ছায়া তৈরি করছে। দুপুরেও হালকা কুয়াশার আস্তরণ জমে থাকে। সকাল থেকে দুপুর আর দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সারাদিন বন্য অধিদপ্তরের লোকজন তন্ন তন্ন করে খুঁজেও সারা গ্রাম একটা নেকড়ে তো দূর, নেকড়ের পায়ের ছাপও পেল না। বিষয়টা বেশ অবাক করেছে এলারাকে, সাথে আশারকেও। যদি নেকড়ে নাই থাকে, তাহলে পূর্ণিমা রাতে কোন প্রাণী ডাকে? এছাড়াও গ্রামে মাঝে মধ্যে রাতে নেকড়ের ডাক শোনা যায়। এমনকি গ্রামের লোকজন থেকে শুরু করে গবাদি পশুর ওপরও নেকড়ে আক্রমণ করছে। অথচ পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে একটা নেকড়ে পেল না। কিভাবে? সেটাই ভেবে অবাক ও বিস্মিত আশার এবং এলারা। আপনার কি মনে হচ্ছে, দিনের বেলায় নেকড়েগুলো কি অন্য কোথাও লুকিয়ে থাকে? পাশাপাশি হাঁটছে এলারা ও আশার। পরন্ত বিকেল, যখন তখন সন্ধ্যা নেমে যাবে। অন্যান্য কর্মকর্তারা বনের শেষ দিনটায় খোঁজ করছে, সেরকমই মনে হচ্ছে। কারণ নেকড়ে যে আছে এটা নিশ্চিত। আমি নিজেও মাঝরাতে নেকড়ের ডাক শুনেছিলাম। এলারা আনমনে তাকিয়ে হাঁটছে। উঁচু নিচু রাস্তা হওয়ার ফলে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতেই আশার এলারার হাত ধরে ফেলে।
এলারা বেশ অপ্রস্তুত হয়ে গেছে। কিভাবে হাঁটে ভেবে নিজেকে কয়েকটা গালিও দিচ্ছে। আশারের চোখ মুখ হঠাৎ করে কেমন দুঃখী দুঃখী হয়ে যাওয়াতে এলারা নিজে থেকেই বলল, সরি আশার, বেখেয়ালি হয়ে হাঁটছিলাম তো, সেজন্য আর কি, ব্যাপার না, আমি আছি সাথে, পড়তে দেব না। এলারা মুচকি হাসলো, ধন্যবাদ। কতক্ষণ লাগবে এখানে? সন্ধ্যা নেমেছে, এখনই ফেরা উচিত। আশার এই কথা বলে দ্রুত সবাইকে ডাকতে লাগলো। আশারের আদেশ পেয়ে সবাই জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। জ্যাকসন বলল, আর কিছুই তো পেলাম না। সেটা তো দেখলামই। যাই হোক, এ বিষয়ে আগামীকাল অফিসে বসে আলোচনা করব। এখন তোমরা বাসায় চলে যাও। জ্যাকসন সবাইকে বাড়ি পৌঁছাতে সাহায্য করবে। আর হ্যাঁ, সবাই যার যার পিস্তল সাথে রেখো এবং সব সময় প্রস্তুত থেকো। অন্য কর্মকর্তাদের মধ্যে একজন বলে উঠল, স্যার, কোথাও তো নেকড়ের পায়ের ছাপও পেলাম না। প্রস্তুত থাকার কি হয়েছে? আশার চেহারায় গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে বলল, কখন বিপদ আসে বলা যায় না, সেজন্য সব সময় নিজেকে তৈরি রেখো। জ্যাকসন, এসো তোমরা, আমি এলারাকে পৌঁছে দিয়ে ফিরব। ওকে স্যার। জ্যাকসন আশারের থেকে বিদায় নিয়ে সবাইকে গাড়িতে বসিয়ে গাড়ি চালাতে শুরু করেছে। এলারা কিছুটা ইতস্ততভাবে বলল, আমি নিজেই চলে যেতে পারবো আশার, আপনাকে কষ্ট করে যেতে হবে না। আমার বাসা এখান থেকে খুব একটা দূরে নয়। আশার মুচকি হেসে গাড়ির দিকে ইশারা করে বলল, গাড়িতে চলুন, মাঝে মধ্যে কষ্ট করতে ভালোই লাগে। এলারা কি বলবে বুঝতে পারছে না। লোকটা ভালোই ফ্লার্ট করে। চলুন। এমনিতে সন্ধ্যা নেমে গেছে, তার উপর প্রচুর ঠান্ডা, তাই আষাঢ়ের প্রস্তাবে রাজি হয়ে গেল এলারা। গাড়িতে চড়ে বসলো দুজন। শীত বাতাসে ঠান্ডা যেন হু হু করে বেড়ে যাচ্ছে। মা এবং ভাইয়ের উপস্থিতিতে আজকে নোয়া ডেলিয়ামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ওয়ানকো গ্রামের শেষ প্রান্তে একটা নির্জন রাস্তার পাশেই ডেলিয়ামের ছোট বাড়িতে উঠেছে নোয়া। নতুন বাড়িতে এসে বেশ ভালোই লাগছে ওর। তবে আশেপাশে আর কোনো ঘরবাড়ি না থাকায় ডেলিয়ামের অনুপস্থিতিতে একেবারে একা থাকতে হবে ভেবে একটু খারাপও লাগছে না নোয়ার। চাঁদের আলো তো ঝিলমিল করছে ওয়ানকো গ্রাম। পূর্ণিমার স্নিগ্ধ চাঁদের আলোতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে নোয়া। ঘরের সামনে উঠোনে লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বেলেছে ডেলিয়াম। আগুনের সামনে পাশাপাশি বসে আছে দুজন। ডেলিয়াম নোয়ার কাঁধে মাথা রেখে আগুনের দিকে তাকিয়ে আছে। কতগুলো কথা গুছিয়ে নিতে ব্যস্ত সে। কিভাবে বলবে নোয়াকে, সেই সব ভাবছে। আচ্ছা ডেলিয়াম, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে না? আমার আর বাড়ি যাওয়ার উপায় নেই নোয়া। হঠাৎ ডেলিয়ামের এমন কথা শুনে আকাশের থেকে দৃষ্টি সরিয়ে ফেলল নোয়া। জ্বলন্ত কাঠের দিকে তাকিয়ে শুধালো, কেন? কেন বলবো আর একদিন। আজকে আমাদের বিয়ের প্রথম রাত। আজকে ওসব বলার সময় না। ডেলিয়াম নোয়ার কপালে চুম্বন এঁকে দিয়ে বলল। নোয়া হাসলো তাতে। ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হবে তখনই বলবে, আমি অপেক্ষায় রইলাম। তবে আমি আর অপেক্ষা করতে পারবো না। লেটস গো। নোয়াকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে এগোচ্ছে ডেলিয়াম। নোয়া ডেলিয়ামের বুকে মুখ গুজে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই নিজেদের বেডরুমে এসে পৌঁছালো দুজন। এ বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা নেই। দীর্ঘদিন এখানে কেউ না থাকার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে কালকে বিদ্যুৎ অফিসে গিয়ে কথা বলবে ডেলিয়াম। আজকের রাতটা তাই মোমবাতি ভরসা। নোয়াকে বিছানায় শুয়ে দিয়ে দরজা আটকে দিল ডেলিয়াম। সমস্ত ঘরে রং বেরঙে মোমবাতি জ্বলছে। সাথে মেঝেতে লাল সাদা রঙের বেলুনগুলো এদিক সেদিক নড়ছে। নোয়া এসব দেখে ভীষণ খুশি হয়েছে। রুম জুড়ে দারুণ একটা রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয়েছে। এসব করলে কখন? ডেলিয়াম দরজা আটকে দিয়ে এসে নোয়ার পাশে শুয়েছে। সারপ্রাইজ কখন করেছি সেটা বিষয় না, তোমার কেমন লেগেছে তাই বলো। নোয়া ডেলিয়ামের ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, ভীষণ ভালো লেগেছে। আই লাভ ইউ ডেলিয়াম। আই লাভ ইউ টু মাই প্রিন্সেস। নোয়া মুচকি হেসে ডেলিয়ামকে জড়িয়ে ধরল। ঠিক তখনই আশেপাশে কোথাও থেকে একটা নেকড়ের ডাক ভেসে এলো। চমকালো নোয়া। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। ডেলিয়ামের বুকের সাথে মিশে আছে নোয়া। ডেলিয়াম বিষয়টা বুঝতে পেরে বলল, ভয় পেও না নোয়া, ওরা তো দরজা খুলে ভেতরে আসতে পারবে না। এখানে নেকড়ে আছে ডেলিয়াম,
দিনের বেলা যদি আক্রমণ করে, আবার যদি তোমার উপর আক্রমণ করে, ডেলিয়াম আমি তোমাকে হারাতে পারবো না। প্লিজ তুমি আগামীকাল অন্য কোথাও চলো। নোয়া ভীষণ ভয় পেয়ে গেছে। ডেলিয়াম নোয়ার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। ভয়ের ছাপ কাটাতে কি আদরে আশ্রয় নিয়েছে ডেলিয়াম। সে জাগে, আমার কিছু হবে না নোয়া, তোমারও কিছু হবে না। আমার উপর বিশ্বাস রাখো। আপাতত আমার দিকে মনোযোগ দাও। কম্বল মুড়ি দিয়ে নাও, ওসব সোয়েটার খুলে ফেলো। আমি আর অপেক্ষা করতে পারছি না নোয়া। ডেলিয়ামের কথায় ভয় ডর ভুলে গিয়ে লজ্জা পেল নোয়া। এর মধ্যে কম্বল মুড়ি দিয়েছে ডেলিয়াম। তারপর সে ধীরে ধীরে নোয়াকে নিজের মতো করে উন্মুক্ত করতে লাগলো। নোয়া চুপচাপ শুয়ে আছে। ডেলিয়ামের ডাক উপেক্ষা করার সাধ্য তার নেই। নিজের সাথে যুদ্ধ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছে ইথান। একদিকে এলারাকে এভাবে ঠকিয়ে শান্তিতে থাকতে পারছে না, অন্যদিকে সেরাফিনের কাছে না গিয়েও থাকতে পারছে না। এভাবে তো জীবন চলবে না। তার চেয়ে বড় কথা, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। পরকীয়া সব ধর্ম সমাজে অর্থনৈতিক অনৈতিক সম্পর্ক হিসেবে বিবেচিত হয়, আর ইথান সেই পরকীয়ার মাঝে ডুবেছে। কিন্তু ইথান সেরাফিনার সাথে কোনো যোগাযোগ রাখতে চাচ্ছে না। আজকের পর থেকে আর কখনো সেরাফিনার কাছে যাবে না বলে মন স্থির করেছে সে। এসব ভাবতে ভাবতে সেই শর্টকাট রাস্তার দিকে নজর গেল ইথানের, কিন্তু গাড়ি থামালো না। কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ি নিজে থেকে থেমে গেল। ইথান বেশ অবাক হলো। গাড়ির সব কিছু তো ঠিকঠাক ছিল, তাহলে হলো কি? এসব ভাবতে ভাবতে গাড়ি থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে ইথান। চাঁদের আলোতে সব কিছু দিনের মতো স্পষ্ট দেখা যাচ্ছে। ইথান গাড়ির ইঞ্জিন পরীক্ষা করবে বলে মনস্থির করে গাড়ির দিকে এগোলো। তখনই পেছন থেকে একটা প্রাণী মৃদু গর্জন করে উঠল। ইথান থমকালো সেই আওয়াজে। আবারও নেকড়ে এলো না তো? ইথান পেছনে ফিরে তাকানোর আগেই নিজের কোমরে হাত দিয়ে পিস্তল জায়গা মতো আছে কিনা চেক করে নিল। পিস্তল আছে সাথে। প্রাণীটির আওয়াজ বৃদ্ধি পেতে ইথানের বুঝতে অসুবিধা হলো না এটা একটা নেকড়ে। লম্বা নিঃশ্বাস ফেললো ইথান। লড়াই করা ছাড়া কিছু করার নেই এখন। গাড়িতে উঠতে গেলেও কিছুটা সময় লাগবে ওর। কোমর থেকে পিস্তল হাতে নিয়ে পেছনে ফিরে তাকালো ইথান পেছনে ফিরে তাকাতেই চাঁদের আলোয় সে দেখতে পেল এক বিশাল নেকড়ে দাঁড়িয়ে আছে। তার উজ্জ্বল হলুদ চোখ দুটি তীক্ষ্ণভাবে ইথানের দিকে তাকিয়ে আছে। নেকড়েটির গায়ে ধূসর রঙের লোমগুলো চাঁদের আলোয় ঝিকঝিক করছে, আর তার তীক্ষ্ণ দাঁতগুলো মৃদু গর্জনের সাথে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। ইথান পিস্তল হাতে নিয়ে পা জমিয়ে দাঁড়িয়ে রইল। নেকড়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ইথান তার নিঃশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করল, কিন্তু তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করছে। ভয়ে গলা শুকিয়ে গেছে তবে ইথান জানে গুলি করার জন্য ঠিক সময় বেছে নিতে হবে। সেজন্য চুপচাপ দাঁড়িয়ে আছে সে। নেকড়েটি ইথানের আরো কাছে এলো। গর্জনের তীব্রতা বাড়তে থাকলো। ইথান লক্ষ্য করলো এই নেকড়েটি সাধারণ কোনো নেকড়ের মতো না। আকারে স্বাভাবিক নেকড়ে থেকে কয়েক গুণ বড়। চোখগুলো কেমন আলাদা। ইথানের ভাবনার মাঝেই নেকড়েটি লাফ দিল। ইথানও পিস্তল তাক করে গুলি চালালো। মুহূর্তে মধ্যে গুলি গিয়ে লাগলো নেকড়ের পায়ের সামনে, কিন্তু নেকড়েটি কেবলই একটু থমকালো এবং তারপর আবার ইথানের দিকে এগিয়ে এলো, যেন গুলিতে কোনো ক্ষতি হয়নি তার। নেকড়েটি ইথানের একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। ইথান আবারও গুলি ছুড়ল, কিন্তু অবাক করা বিষয়, গুলিতে তার কোনো ক্ষতি হচ্ছে না। ইথান দৌড়ে পালিয়ে যাওয়ার আগেই নেকড়েটা ইথানকে পেছন থেকে আক্রমণ করে বসলো। পিছে ধারালো ফলার মতো কিছু বিঁধল ওর। ব্যথায় চিৎকার করে উঠেছে ইথান। ভয়ে ব্যথায় দৌড়ে সামনে পালাতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। নেকড়েটা তার ফলার মতো দাঁতগুলো বের করে এগিয়ে আসছে ইথানের দিকে। পিঠ থেকে রক্ত পড়ছে তার। নেকড়েটি জোরে গর্জন করে উঠল। ইথান এসব কিছু সহ্য করতে না পেরে সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছে। মাটিতে লুটিয়ে আছে তার শরীর। চাঁদের দিকে তাকিয়ে পরপর 3 বার গর্জে উঠল নেকড়েটা। তারপর ইথানকে পাশ কাটিয়ে সামনে এগোতে লাগলো, কিন্তু নেকড়েটি কয়েক পা সামনে যেতেই থমকে দাঁড়ালো। চোখ মুখ কেমন শক্ত হয়ে উঠেছে তার। রাতের সৌন্দর্য ভেদ করে ঘন কালো এক কুয়াশা জমাট বেঁধে এক মানবের আগমন ঘটেছে। নেকড়েটা সেই মানবকে দেখে যে মোটেও খুশি হয়নি, তার চোখ মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। সামনে থাকা মানব অবয়বের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নেকড়েটা।
লম্বা, সুঠাম এবং ভয়ঙ্কর সুন্দর চেহারার একজন লোক দাঁড়িয়ে আছে। তার চুল গভীর কালো, ঘাড় ছুঁই ছুঁই, চোখ তীক্ষ্ণ দুটি চোখ দুটি তীক্ষ্ণ এবং জ্বলজ্বলে লাল বর্ণ ধারণ করেছে। পরনে তার কালো রঙের অদ্ভুত পোশাক। পিঠের বিশাল কালো ডানাগুলো ছড়িয়ে আছে দুদিকে, সেই সাথে ডানাগুলো মৃদু নড়ছে। ডানার প্রান্তগুলো চাঁদের আলোয় চকচক করছে। ধারালো অস্ত্রের মতোই তার ডানার প্রতিটি পালক, সেই সাথে আগুনের মতো উত্তপ্ত। অবশেষে তোমার সাথে দেখা হয়ে গেল সেরাফিনা। নিজের সবচেয়ে বড় শত্রুকে সামনে দেখে সেরাফিনাও নিজের মানবী রূপে ফিরে এসেছে। রাগে থরথর করে কাঁপছে সে। তুমি এখানে কেন? তোমার তো এখানে থাকার ভয় নাই, কথা নয় ডিয়ন। ডিয়ন মুচকি হাসল, ভয়ঙ্কর সুন্দর সেই হাসি। সেরাফিনার চারপাশে ঘুরতে ঘুরতে বলল, আমাকে তো আসতেই হতো। নিজের পরিবারের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে হবে না? কি ভেবেছিলে তুমি আমি কখনো তোমার সন্ধান পাবো না? বোকা উলফ তুমি। তোমার মতো ব্ল্যাক ডেমনের থেকে আমি চালাক না। কি বোকা? সেসব শুনতে চাচ্ছি না আমি। তবে পারলে নিজের প্রতিশোধ নাও তুমি। সেরাফিনার কথা শেষ হতেই সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল সে। ডিয়ন মুচকি হাসল। কোনো তাড়া নেই তার। একবার যখন সেরাফিনার খোঁজ পেয়ে গেছে তখন আর ছাড়বে না। ইথানের দিকে নজর পড়তেই ডিয়নের হাসি চওড়া হলো। এগিয়ে গেল তার দিকে, তারপর খুব যত্নে কাঁধে তুলে নিল ইথানকে। গভীর রাত। ওয়ানকো গ্রামের পরিবেশটা আজ কেমন একটা গা ছমছমে রহস্যময় হয়ে আছে। চারদিকে গভীর নীরবতা বিরাজমান। মাঝে মাঝে শোনা যায় দূরের পাহাড় থেকে ভেসে আসা নেকড়ের হালকা ডাক। ঠান্ডা বাতাস গায়ে কাঁপন ধরিয়ে দেয়। ঘন গাছপালার ছায়ায় অন্ধকার আরও ঘনীভূত হয়ে আছে। এলারা দরজা খুলে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। রাত গভীর হয়েছে। শীতের কুয়াশা চারপাশ ঢেকে দিয়েছে। তার গায়ে মোটা শাল জড়ানো, কিন্তু মন যেন কুয়াশার চেয়েও ভারী। দূরে পাহাড়ের নীরবতাকে মাঝে মাঝে ভাঙছে হালকা বাতাস আর শুকনো পাতা মোড়ানো অদ্ভুত শব্দ। রাত 2টো ছাড়িয়ে গেছে। ইথান এখনো বাসায় ফেরেনি। ফলশ্রুতিতে এলারা গভীর চিন্তায় এভাবে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বারবার কল করলেও কল রিসিভ করেনি ইথান। হসপিটালে কল দিয়ে জেনেছে ইথান অনেক আগেই বাড়ির উদ্দেশ্যে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না মেয়েটা। দু চোখ ভেজা তার। হঠাৎ গাড়ির হর্নের আওয়াজ শুনতে পেয়ে উদ্গ্রীব হয়ে উঠল সে। তবে এটা ইথানের গাড়ির হর্নের আওয়াজ নয়। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি এসে এলারাদের বাড়ির সামনে থামল। এলারা কিছুটা আগ্রহ নিয়ে দরজা পেরিয়ে উঠোনের দিকে এগোচ্ছে। আশার আপনি? গাড়ি থেকে আশারকে নামতে দেখে বিস্ময়ে শুধালো এলারা। আশার কোনো উত্তর না দিয়ে গাড়িতে বসে থাকা ইথানকে ধরে নিচে নামালো। এলারা ইথানকে এমন অচেতন অবস্থায় ভরকালো। দৌড়ে ইথানকে ধরল সে। ওর কি হয়েছে? এরকম বেহুশ কেন আশার? শান্ত হন এলারা। ওকে খুব সম্ভবত কোনো জঙ্গলি পশু আক্রমণ করেছিল। পিঠে কামড়ের দাগ রয়েছে। ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। আমি একটা কাজে বের হয়েছিলাম। হঠাৎ কাউকে রাস্তার মাঝখানে শুয়ে থাকতে দেখে গাড়ি থেকে নামতেই দেখি ইথান পড়ে আছে। তারপর সোজা এখানে নিয়ে চলে এলাম। কথার মাঝে এলারা আর আশার ইথানকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে এসেছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাকে। আপনার এই সাহায্যের কথা কখনো ভোলার নয়। আগামীকাল ইথানকে হসপিটালে নিয়ে যাব। হ্যাঁ, জঙ্গলি পশুর কামড়ে নয়তো ইনফেকশন হতে পারে। মিস্টার আশার, আপনি বরং আজকে রাত্রে এখানে থেকে যান। অনেক রাত হয়ে গেছে। আশার মুচকি হাসলো। দরজার দিকে এগোতে লাগলো সে। রাতে আমার কোনো ভয় নেই এলারা, যত ভয় দিনে। মানে? আশার অদ্ভুত কথার মানে বুঝতে পারছে না এলারা। আশার দরজা বাইরে দাঁড়িয়ে বলল, মজা করেছি এলারা, আসছি আমি। ইথানের গাড়িটা আগামীকাল সকালে কাউকে দিয়ে পাঠিয়ে দেব। এলারা কৃতজ্ঞতা স্বরূপ মুচকি হাসল। সাবধানে যাবেন। শুভরাত্রি। বাই। আশার চলে যাওয়ার পরে ইথানকে নিয়ে ব্যস্ত হয়ে গেল এলারা। জামাকাপড় চেঞ্জ করে ক্ষত স্থান পরিষ্কার করে দিয়েছে। এখনো জ্ঞান ফেরেনি তার। ইথানের মাথার পাশে বসেছে এলারা। সারা রাত এভাবেই বসে থেকে ইথানকে দেখভাল করবে সে। এতক্ষণ এলারাদের বাড়ির পাশের ঝোপের আড়ালে দাঁড়িয়ে একজোড়া সবুজ চোখ কিছুক্ষণ পর্যবেক্ষণ করছিল। ইথানকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত হয়েছে সে।
ফলশ্রুতিতে নিজের গন্তব্যে সে চলে যাচ্ছে। পরের দিন সকালে এলারা ইথানকে নিয়ে হসপিটালে চলে যায়। আশারের নির্দেশ মেনে জ্যাংশন আগে ভাগেই ইথানের জিপ গাড়িটি নিয়ে এসেছিল। ইথানের ভাগ্য বলতে হবে বেশ ভালো। নেকড়ের আক্রমণ তেমন গভীর ছিল না, পিঠে সামান্য ক্ষতই হয়েছে। ডাক্তার জানিয়েছে সময় মতো চিকিৎসা হওয়ার গুরুতর কোনো বিপদ হয়নি। ইথান জ্ঞান ফেরার পর এলারা তার কাছে বসে ধীরে ধীরে নেকড়ের আক্রমণের সমস্ত ঘটনা শুনেছে। ইথানের বিবরণ শুনে তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। একটা নেকড়ে কিভাবে পিস্তলের গুলি খেয়েও অক্ষত থাকতে পারে? এলারা ভাবনায় ডুবে যায়। এটা কি সত্যি কোনো সাধারণ নেকড়ে, নাকি কোনো অতি প্রাকৃত শক্তি লুকিয়ে আছে এর ভেতরে? গাড়ি চলার কারণে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে ওদের। এলারা ইথানকে নিয়ে হসপিটাল থেকে বাড়িতে যাচ্ছে। নেকড়ের কথা ভাবতেই এলারার শির দ্বারাবে একটা শীতল অনুভূতি নেমে আসে। ইথান নেকড়েটা কেমন ছিল? দেখতে কি সাধারণ নেকড়ের মতোই? ইথান কিছুটা চুপ থেকে গভীরভাবে বলে, না, সাধারণ নেকড়ের মতো না। তার চোখ, সেগুলোতে এমন কিছু ছিল যা বর্ণনা করা যায় না, যেন কোনো মানুষ বা শয়তানের চোখ। এই কথা শুনে এলারার মনে আরও সন্দেহ ঘনীভূত হয়। তার ভেতরের কৌতূহল ও ভয় দুটোই একসঙ্গে জেগে ওঠে। এলারা নিজেকে শান্ত রাখতে চেষ্টা করে, কিন্তু মনে মনে ভাবতে থাকে, এটা কি সত্যি কোনো নেকড়ে, নাকি অন্ধকার জগতের কোনো শক্তির উপস্থিতি? ঘন কুয়াশায় মোড়া নির্জনতায় সকাল শুরু হয়েছে ওয়ানকো গ্রামে। ঠান্ডা হাওয়ার শীতল পরশে চারপাশের গাছপালায় জমে আছে শিশির বিন্দু। পাইন গাছের ফাঁক গলে সূর্যের মান আলো ঢুকে পড়লেও সেই আলো খুব একটা জোরালো নয়। ঘুম ঘুম চোখে পাশে তাকিয়ে ডেলিয়ামকে না দেখে নয় একটু অবাক হলো। এটা প্রথমবার নয়, বিগত দুই রাত ধরে সে খেয়াল করছে। মাঝরাত পেরোলেই ডেলিয়াম চুপে সরে বিছানা থেকে উঠে যায়, কিন্তু কোথায় যায় সে সম্পর্কে নোয়ার কোনো ধারণা নেই। অদ্ভুত ব্যাপার হলো, প্রতি রাতে নোয়ার চোখে এমন এক ধরনের আধো ঘুমের জড়তা থাকে যা তাকে বিছানা থেকে উঠে ডেলিয়ামকে অনুসরণ করতে বাধা দেয়। কি হচ্ছে সেসব ডেলিয়ামকে জিজ্ঞেস করতে হবে এবার। এসব কথা ভাবতে ভাবতে শোয়া থেকে উঠে বসল সে। শুভ সকাল মাই প্রিন্সেস, এ নাও তোমার চা। আচমকা ডেলিয়ামের উপস্থিতিতে চমকে উঠল নোয়া। এক্ষুনি তো ঘরে কেউ ছিল না, হুট করে কিভাবে আসলো ডেলিয়াম? এভাবে হুট করে কিভাবে আসলি তুমি? ডেলিয়াম চায়ের কাপ দুটো বেডসাইড টেবিলে রেখে বিছানায় এসে বসল। ভয় পেয়েছ? একটু। সরি নোয়া। কিসের জন্য? কিছু না, ভাবছিলাম আজকে বিকেলে ঘুরতে বের হব। নোয়া ডেলিয়ামের মুখোমুখি বসে চোখে চোখ রাখল। অদ্ভুত নীলচে সবুজ চোখের মাঝে কেমন রহস্য রহস্য অনুভব হচ্ছে নোয়ার। ডেলিয়াম, তুমি আমার থেকে কী লুকাচ্ছ? চমকালো ডেলিয়াম। থতমত খেয়ে বলল, কই, সেটা তুমি ভালো করে জানো। আমি এভাবে থাকতে পারছি না ডেলিয়াম, আমাকে অন্ধকারে রেখো না। দীর্ঘশ্বাস ফেলল ডেলিয়াম। নোয়ার হাত দুটো নিজের হাতের মাঝখানে রেখে বলল, বলবো সব কিছু, তবে এখন না, বিকেলে। এখন না কেন? এত তাড়াহুড়ো কেন নোয়া? আমার জায়গায় এসে দেখো, তাহলেই বুঝতে পারবে। নোয়ার মুখটা ভীষণ মলিন হয়ে গেছে। ডেলিয়ামের খারাপ লাগছে তাতে। ঠোঁট এগিয়ে নোয়ার কপালে চুমু খেলো ডেলিয়াম। নোয়া তাকালো তার দিকে, নিজে থেকেই ডেলিয়ামের ঠোঁটে গাঢ় চুম্বন রাখতে লাগলো। নোয়ার স্পর্শে মেতে উঠেছে সে। উপরে হাত রেখে কোলে তুলে বসালো নোয়াকে। বিকেলে বলবো। ঠিক আছে। নোয়ার কণ্ঠ খাদে ডেলিয়ামের বেসামাল স্পর্শ তাকে নরম করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই দুজনে আরও বেসামাল হয়ে একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। সেদিনের ঘটনার পর কেটে গেছে বেশ কিছুদিন। ইথান এখন বেশ সুস্থ হয়ে গেছে। কাল থেকে হসপিটালেও যাবে, কিন্তু সেরাফিনার কাছে যেতে হবে আজ। এতদিন দেখা না হওয়াতে অস্থির হয়ে উঠেছে ইথান। কেন এই অস্থিরতা, সেটাই জানতে চাই ইথান। শুধুমাত্র আকর্ষণ এতটা অস্থিরতা তৈরি করতে পারে না, নিশ্চয় অন্য কিছু আছে। আজকাল সে এলারার সাথে অহেতুক খারাপ ব্যবহার করছে। এলারা কিছু বলে না, নীরবে কষ্ট সহ্য করে। এই কদিন ইথানের জন্য এলারাও অফিসে যেতে পারেনি। দুপুরের রোদ ঢলে গিয়ে বিকেলের কোমল আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। পাইন গাছের ছোঁয়া
দীর্ঘ হয়ে মাটিতে সোনালি নকশা আঁকছে। বরফে ঢাকা কটেজ আর দূরের অরণ্য এক রহস্যময় নিস্তব্ধতায় ঢেকে যাচ্ছে, যেন সন্ধ্যার অপেক্ষায় পুরো গ্রাম। নোয়ার রান্নাবান্না প্রায় শেষের পথে। আজকে দুপুরের খাওয়া দাওয়া করতে করতে বিকেল হতে চলল। রাতে ভালো ঘুম না হওয়ায় দুজনেই দুপুর পর্যন্ত ঘুমিয়েছিল। ডেলিয়াম বাড়ির সামনের উঠানের মতো ফাঁকা জায়গায় বসে কাটছে। সেদিন বিকেলে নোয়াকে সব কিছু বলবে ভাবলেও বলা আর হয়নি। নোয়াও তারপর আর সেসব নিয়ে তেমন একটা জোরাজুরি করেনি, কারণ ডেলিয়াম এখন রাতের বেলা বাইরে যায় না। ডেলিয়াম, নোয়ার কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো ডেলিয়াম। আর নোয়া কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, হাতে পেয়ালা। ডেলিয়াম মুচকি হাসলো। নোয়া বলল, খেতে এসো, এমনিতেই দেরি হয়ে গেছে, আসছি। নোয়া উল্টো দিকে পা বাড়ালে একটা কাঠের সাথে পায়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু ডেলিয়াম তখনই ঝড়ের বেগে এসে নোয়াকে ধরে ফেলল। পুরো বিষয়টা যেন চোখের পলকের মধ্যে ঘটেছে। নোয়া সেরকমই লাগছে। ডেলিয়াম নোয়াকে সোজা করে দাঁড় করিয়ে ব্যস্ত হয়ে বলল, তুমি ঠিক আছো তো? ব্যথা লেগেছে পায়ে? নোয়ার উত্তর পাওয়ার আগেই ডেলিয়াম মাটিতে হাঁটু গেড়ে বসে নোয়ার পা পর্যবেক্ষণ করতে শুরু করেছে। আমি ব্যথা পাইনি ডেলিয়াম। ডেলিয়াম বসা থেকে উঠে দাঁড়িয়েছে। নোয়ার চোখে মুখে বিস্ময় প্রকাশ পাচ্ছে। কিভাবে ডেলিয়াম এত দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় আসতে পারে? এরপর হাঁটার সময় দেখে শুনে নিও। চলো, খিদে পেয়েছে। ডেলিয়াম, তুমি এত জলদি কিভাবে এলে? মানে তুমি না ওখানে বসেছিলে? এর মধ্যে এত তাড়াতাড়ি আমার কাছে কিভাবে এসেছো? মাত্র কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে একজন মানুষ কখনো এতটা দ্রুত ছুটতে পারে না। ডেলিয়াম কি বলবে বুঝতে পারছে না। সব কিছু কি বলে দেওয়া উচিত? ডেলিয়াম, নোয়া ডাক দেওয়াতে ভাবনায় ছেদ ঘটল তার। ঘরে চলো, সব কিছু বলবো। আগে খাওয়া দাওয়া শেষ করি, চলো। না, তুমি এক্ষুনি বলবে, এই মুহূর্তে। আমার পক্ষে আর ধৈর্য ধরে রাখা সম্ভব হচ্ছে না। তোমার ফিরে আসার পর থেকেই তুমি বিভিন্ন ধরনের অসঙ্গতি লক্ষ্য করছি। আসল কথা বলো, তোমার কি হয়েছে? নোয়া ডেলিয়ামের হাত ছাড়িয়ে রেগেমেগে বলল কথাগুলো। ডেলিয়াম দীর্ঘশ্বাস ফেলল। তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তবে কথা দাও, তুমি যা দেখবে তাতে একটুও ভয় পাবে না। আমি যে রূপেই থাকি না কেন, তোমার প্রতি আমার ভালোবাসা সদা সর্বদা একই থাকে। ডেলিয়ামের হেয়ালি বুঝতে পারছে না নোয়া, তবুও মাথা নেড়ে সম্মতি জানালো। ডেলিয়াম নোয়ার থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মাটিতে হাঁটু গেড়ে বসে চোখ মুখ বন্ধ করে ফেলতে ফেলতে অদ্ভুত শব্দ শুরু করলো কিছুক্ষণ। তারপরে ডেলিয়াম এক বিশালাকার ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হলো। কুচকুচে কালো রঙের লোমশর শরীর তার, চোখগুলো নীলচে সবুজ বর্ণ ধারণ করেছে। দাঁতগুলো কি ভয়ঙ্কর! নোয়া নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সমস্ত শরীর থরথর করে কাঁপছে তার। ডেলিয়ামের এমন রূপ বেশিক্ষণ সহ্য করতে পারল না নোয়া। সহসাই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দীর্ঘদিন বাড়ি থেকে বের হওয়া হয়নি ইথানের। আজকাল শরীর অসহ্য লাগে ভীষণ। মাঝে মধ্যে ভালো ভাষা স্মৃতিগুলো বড্ড জ্বালায় তাকে। ইদানিং অনেক দূরের আওয়াজও শুনতে পায় ইথান। শরীরে নানান অস্বাভাবিক বিষয় খেয়াল করে। এসব কিছু ইথানকে ভীষণ ভাবায়। এসবের মধ্যে এনারার সাথে সম্পর্কের অবনতি এখন তলানিতে এসে ঠেকেছে। দুজনের বিছানাও আলাদা হয়ে গেছে। এনারা রাতের আধারে নিজ শব্দে কাঁদে। মাঝে মাঝে ইথানকে খুব করে কাছে যায়, কিন্তু ইথান এলারার ডাকে সাড়া দেয় না। তার মন প্রাণ দেহ জুড়ে শুধু সেরাফিনার বসবাস। যদিও সেরাফিনার সাথে দেখা হয়নি বহুদিন, তবুও মেয়েটার মায়া কাটাতে পারে না ইথান। এলারা মানসিকভাবে আজকাল খুব বিধ্বস্ত। বাড়ি, অফিস সব কিছু সামলে ইথানের এমন আচরণ তাকে ভেতর থেকে শেষ করে ফেলেছে। এলারা যে ইথানকে ভালোবাসে, সব কিছু ছেড়েছিল, সেই ইথানকে এখন আর খুঁজে পায় না। স্যার, গতকাল রাতে আমাদের বাড়ির সামনে একটা নেকড়ে দেখেছি। শানের মুখে এ ধরনের কথা শুনে কিছুটা নড়ে চড়ে বসলো আশার। শান ফরেস্ট অফিসের একজন কর্মকর্তা। আশার সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে শান্ত কণ্ঠে বলল, কিভাবে দেখলে? জানালা দিয়ে। হ্যাঁ, অথচ পুরো গ্রাম তন্ন তন্ন খুঁজেও একটা নেকড়ের দেখা পেলাম না। স্যার, আমার মনে হয় ওরা অস্থিরই, নইলে ওদেরকেও দেখা যাবে না কেন? নেকড়ে যদি নেকড়ের রূপে থাকে তবে দেখা যায় শান।
কিন্তু মানুষের রূপে থাকলে কিভাবে চিনবে বলো? আষাঢ়ের কথায় চমকালো শান। নেকড়ে আবার মানুষের রূপে কিভাবে থাকে? কি অদ্ভুত কথাবার্তা বলছেন স্যার। নেকড়ে মানুষ, মানুষ নেকড়ে, ধুর, মাথায় কিছু ঢুকছে না। আশার হাসলো। শান আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। এত মাথা খারাপ করতে হবে না, তুমি তোমার কাজে যাও, সবটা আমি বুঝবো। এলারা ম্যামকে আমার রুমে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। শান আর কথা না বাড়িয়ে রুম থেকে চলে গেল। আষাঢ়ের ঠোঁটের কোণে মুচকি হাসি। মিনিট পাঁচেক পরে এলারা এলো রুমে। আষাঢ় এলারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটার চেহারায় আজকাল বিষণ্ণতা ছাড়া আর কিছুই খুঁজে পায় না সে। অথচ আগে এলারা ভীষণ খুশি একটা মেয়ে ছিল। মিস্টার আষাঢ় ডেকে পাঠালেন হঠাৎ? সিরিয়াস কিছু? বসুন আগে বলছি। আষাঢ়ের কথা মতো চেয়ার টেনে বসলো এলারা। ইথান কেমন আছে এখন? আগের থেকে ভালো, তবে মাঝে মধ্যে কী সব দৃশ্য দেখতে পায় বলে চেঁচামেচি করে। বুঝতে পারছি না ওর কী হয়েছে। মানসিকভাবেও ঠিক আছে, ডাক্তার দেখিয়েছি। আশার মুচকি হাসলো। এলারা বিষয়টা মোটেও ভালোভাবে নেয়নি। এখানে হাসার মতো কি আছে? চিন্তা করবেন না, দ্রুত সুস্থ হয়ে যাবে সে। আপনি আপনার দিকে ফোকাস করুন, নিজেকে ভালো রাখুন এলারা। দিন শেষে নিজেকে ভালো রাখা ভীষণ জরুরি। আষাঢ়ের কথায় অবাক হয়েছে এলারা। সে যে ভেতরে ভেতর নেই সেটা আশার কিভাবে বুঝলো? তাকে তো এলারা কিছু বলেনি। আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আজকাল আপনি মানসিক অশান্তিতে আছেন। আশার যেন এলারার মনের কথা বুঝতে পেরেই উপরোক্ত কথাটি বলল। এলারা হাঁপ ছেড়ে বাঁচল। আশার তাহলে তার চেহারা দেখেই আন্দাজ করে ফেলেছে। চেষ্টা করছি নিজেকে ভালো রাখার, চেষ্টা অব্যাহত রাখুন। আশা করি আপনি ভালো থাকবেন। এলারা মুচকি হাসলো। আশার এলারার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ভীষণ ভালো, আর ভালো মানুষের সাথেই মাঝে মধ্যে বেশি খারাপ হয়। আবছা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বনকোগ্রাম। আকাশ মেঘে ঢাকা, তবে মাঝে মাঝে চাঁদের আলো মেঘের আড়াল ভেঙে মাটিতে ছড়িয়ে পড়ছে। চারদিকে মৃদু তুষারপাতের নীরবতার মাঝে প্রকৃতি যেন গভীর কোনো রহস্য লুকিয়ে রেখেছে। দুদিন পরেই পূর্ণিমা, আর আজকের এই আধো আলো যেন পূর্ণিমার পূর্বাভাস দিচ্ছে। খোলা আকাশের নিচে একাকী বসে আছে সেরাফিনা। তার পরনে বরাবরের মতোই আবেদনময় পোশাক, যা তার রহস্যময় সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। চাঁদের আলো তার চেহারা এমনভাবে খেলছে যেন রাতের অন্ধকার তার সৌন্দর্যকে পূর্ণতা দিয়েছে। আর মাত্র 2 দিন পর সেরাফিনা তার লক্ষ্যে সফল হবে। এতগুলো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সে আনন্দে মেতে উঠবে। কি করছো? ঠান্ডা লাগছে? পাশাপাশি শুয়ে আছে ইথান ও এলারা। ইথান অন্যদিক ফিরে শুয়েছিল, কিন্তু এলারা তাকে পেছন থেকে জড়িয়ে ধরতেই অপরোক্ত কথাটি বলল ইথান। ফলশ্রুতিতে নিজের হাত সরিয়ে নিল এলারা। অন্তরঙ্গতা তো দূরের কথা, এলারার সামান্য স্পর্শ ইথানের অসহ্য লাগছে। কি হয়েছে ইথান? শরীর তো বেশ সুস্থ এখন, তাহলে এভাবে আমাকে দূরে সরিয়ে রাখছো কেন? আমার তোমাকে দরকার ইথান। এলারা আজকাল ভীষণ খারাপ লাগে। মানে তুমি স্পর্শ করলে কেমন অসহ্য লাগে আমার। আমি ইচ্ছে করে এমনটা করছি না। মনে হচ্ছে আমার মাঝে আরেকজন বসবাস করে, যে তোমাকে সহ্য করতে পারে না। ইথানের এমন আজগবি কথায় এলারা দীর্ঘশ্বাস ফেলল। এসব যে শুধুমাত্র বাহানা সেটা ভালো করে বুঝতে পারছে এলারা। কিন্তু কিসের জন্য এই দূরত্ব? এভাবে কতদিন চলবে? এলার ভীষণ কষ্ট হচ্ছে, চোখ টলমল করছে। ইথানের কথার কোনো জবাব দিল না সে। নিজের মতো করে ঘুমানোর চেষ্টা করছে। এলারাকে চুপ করে থাকতে দেখে ইথানের একটু আধটু খারাপও লাগছে। মনে নানান দ্বিধা, তার সাথে অনেক প্রশ্ন। ইথানের সাধে সিধে জীবন এখন বড্ড জটিল হয়ে গেছে। এলা, বলো। কাছে এসো। না থাক, ঘুমাও তুমি, আমিও ঘুমাচ্ছি। এলারা ইথানের দিকে না তাকিয়েই বলল। ইথান চুপ করে রইল কিছুক্ষণ। তার পেছন থেকে এলারার পেটে হাত রেখে কাছাকাছি নিয়ে এলো তাকে। এলারার শরীরের শিহরণ বয়ে যাচ্ছে। ইথানের উষ্ণ নিঃশ্বাস আঁকড়ে পড়ছে তার ঘাড় ও গলায়। একদিকে হাতের আদর, সাথে নিঃশ্বাসের উষ্ণতা, সব মিলিয়ে এলারার নাজেহাল অবস্থা প্রায়। ইথান এলারার গাউনের পেছনের চেন খুলেছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। তবুও সেসব উপেক্ষা করে এলারার দিকে মনোযোগ দিল ইথান। ধীরে ধীরে এলারার নগ্ন পিঠে উন্মুক্ত হলো।
নগ্ন পিঠে প্রিয়তমার ঠোঁটের স্পর্শ পেতেই এলারা মাতাল হতে শুরু করেছে। ইথানের দিকে ফিরে সাহসেই ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে ব্যস্ত হয়ে উঠেছে এলারা। ইথানের মাথা ব্যথা তীব্র থেকে তীব্র হচ্ছে। চোখের সামনে সেরাফিনার উন্মুক্ত শরীরের দৃশ্য ভাসছে, সাথে কিছু ঝাপসা দৃশ্য। সব মিলিয়ে অসহ্য লাগছে তার। এলা প্লিজ থামো, আমার শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা করছে অনেক, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। এলা আকস্মিক ঘটনায় থতমত হয়ে গেছে এলারা। হঠাৎ করে কি হলো ইথানে? শান্ত হও ইথান, ঘুমানোর চেষ্টা করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ইথান এলারার থেকে কিছুটা দূরে সরে শুয়েছে। এলারা কথা বলতে বলতে তার দিকে এগোতে গেলে ইথান বলল, আমার কাছে এসো না তুমি, তোমার স্পর্শে আমার কষ্ট বৃদ্ধি পায়। এলারা অবাক হচ্ছে ইথানের কথাবার্তায়। কেউ স্পর্শ করলে যে মাথা ব্যথা বৃদ্ধি পায়, এমন কোনো কথা, মাথা ব্যথার কখনো শোনেনি এলারা। ইথানের কথা মতো কাছে গেল সে। ঠিক আছে, ঘুমানোর চেষ্টা করো তবে, শুভরাত্রি। ইথান কোনো জবাব না দিয়ে অন্যদিকে ফিরে শুয়ে চোখ বন্ধ করে ফেলল। এলারা নিজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। পোশাক ঠিক করে নিয়ে নিজেকে সামলে নিয়ে ইথানকে নিয়ে ভাবতে ভাবতে একসময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল এলারা। জানালার পাশে দাঁড়িয়ে আছে ডিয়ন। অন্ধকারের মাঝে আরও রহস্যময় উঠেছে তার ছায়া। তার পাখাগুলো প্রায় অদৃশ্য হয়ে গেছে, যেন রাতের ছায়ার মধ্যে গায়েব হয়ে যেতে চায়। বাতাসের সঙ্গে তার সিল্কের মতো কালো চুলগুলোও নড়ছে। এলারার কষ্টের অনুভূতি যেন সোজা ডিওনের হৃদয়ে গিয়ে আঘাত করছে। এমনকি সে নিজের অজান্তেই অনুভব করছে সেই ব্যথা। কিছু একটা ঘটে যাওয়ার পূর্বাভাস মনে হচ্ছে। এমন এক অনুভূতি যা তাকে এই মাঝরাতে এলারার বাড়ির জানালার পাশে আটকে রাখছে। ডিওন সে জানে এলারার এই কষ্ট কখনোই এভাবে শেষ হবে না, যতক্ষণ না সব কিছু পেরিয়ে আসে। শীঘ্রই ইথানের আসল রূপটা এলারার সামনে নিয়ে আসবে বলে ভাবল ডিওন। ভোরের আলো ভোরতেই জিপ গাড়িতে চড়ে সেরাফিনার উদ্দেশ্যে বেরিয়েছে ইথান। এলারা ঘুমিয়ে আছে বলে তাকে জানিয়ে পর্যন্ত আসেনি ইথান। চারদিকে শীতল বাতাস বইছে, সাথে হালকা তুষারপাত হচ্ছে। দিনের আলোয় কখনো সেরাফিনার কাছে দেখা করেনি ইথান। আজকে প্রথম। ইথানের মনে অনেক অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার সব প্রশ্নের উত্তর সেরাফিনার কাছে আছে বলেই বিশ্বাস করে ইথান। সেজন্যই আজ সকাল সকাল তার কাছে যাচ্ছে। খুব জোরে গাড়ি চালানোর ফলে বেশ তাড়াতাড়ি সেরাফিনার ক্যাফের সামনে পৌঁছে গেছে ইথান। গাড়ি থামিয়েছে সে। ক্যাফের সামনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে ভেতরে অনেক খদ্দের আছে। ইথান দরজা খুলে ক্যাফের ভেতরে প্রবেশ করলো। তারপর একটা টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসলো। আশেপাশে লোকজন বসে আছে, তারা চা কফি খেতে খেতে নিজেদের মধ্যে আলাপ করতে ব্যস্ত। ইথান কাউন্টারের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ, কিন্তু সেরাফিনাকে কোথাও দেখতে পাচ্ছে না। তার বদলে অন্য একজন মহিলা বসে আছে কাউন্টারে। কি লাগবে সাহেব, চা না কফি? একজন সার্ভার এসে দাঁড়িয়েছে সামনে। ইথান ভাবলো এর কাছে সেরাফিনার কথা জিজ্ঞেস করবে। কফি দিন। ঠিক আছে সাহেব। শুনুন। জি বলুন সাহেব। সেরাফিনা কোথায়? ওনাকে গিয়ে বলুন ইথান এসেছে। ইথানের কথায় ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা, যেন এই নাম জীবনে প্রথম শুনল সে। কণ্ঠে বিস্ময় নিয়ে শোধালো, সেরাফিনা কে সাহেব? ইথান সামনে থাকা লোকটার থেকেও বেশি অবাক হয়েছে এবার। আপনাদের মালকিন, এই ক্যাফের মালিক। আপনার কোথাও ভুল হচ্ছে সাহেব, এটা সোয়া মেম সাহেবের দোকান। ওই যে কাউন্টারে বসে আছেন উনি সোয়া। ইথানের মাথা ঘুরছে। কি হচ্ছে ওর সাথে? কিছু বুঝতে পারছে না। সব কিছু যেন এক গোলক ধাঁধা। ঠিক আছে, আপনি যান। কফি লাগবে না? আচ্ছা। সার্ভার লোকটা চলে যেতেই ইথান কাউন্টারের দিকে এগোলো। সোয়া মাঝবয়সী এক মহিলা। দেখে বেশ ভালো মনের মানুষ হলো ইথানের। সোয়া ম্যাম? জি বলছি, আপনি কে? ইথান দীর্ঘশ্বাস ফেলল। সোয়া কিছু বুঝতে পারছে না। আমাকে আপনি চিনবেন হয়তো, তবে আমাকে চেনার দরকার নেই। আপনি শুধু এটুকু বলুন, এই ক্যাফেতে সেরাফিনা নামে কেউ থাকে? না তো, এই নামে তো কোনো কর্মচারী এখানে কাজ করে না। কিন্তু আমি তো প্রায় রাতে এই ক্যাফেতে আসি, তখন থাকে সেরাফিনা। ভদ্র মহিলা ইথানের কথায় চমকালেন। কি? আমি তো প্রতিদিন বিকেলে এই দোকান আটকে রেখে চলে যাই, আবার পরের দিন সকালে খুলি। রাতে কেউ থাকে না এখানে।
ইথান চুপ করে দাঁড়িয়ে আছে। নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্বাস করবে কি না করবে, নাকি এই ভদ্রমহিলা সহ ক্যাফের কর্মচারীদের কথা বিশ্বাস করবে সে? কি হচ্ছে তার সাথে? কে এই সেরাফিনা? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ইথান এটুকু বলে ক্যাফে থেকে বেরিয়ে গেল। সোয়া তাকিয়ে আছে দরজার দিকে। লোকটা কি বলে গেল কিছুই বুঝতে পারছে না। লোকটার কি মাথায় সমস্যা? পোশাক আশাকে তো মনে হয় ভালো ঘরের লোক। তাহলে কি সত্যি বলল? পিটার, পিটার। মালকিনের ডাকে হতদন্ত হয়ে হেঁটে এলো পিটার। সোয়া বেশ চিন্তিত। পিটার বলল, কি হয়েছে মেম সাহেব? রাতে নাকি দোকান খোলা থাকে? একটা লোক এসে কী সব বলে গেল। কি বললো এসব? আপনি নিজেই তো দোকান বন্ধ করে চলে যান, তাহলে কে খুলবে? আর রাতে কেউ দোকানে ঢুকলে নিশ্চয়ই কোনো কিছু চুরি করতো। সোয়া ভাবলো পিটার ঠিক বলেছে। তাহলে লোকটার মাথায় সমস্যা, সেজন্য ওরকম আবুল তাবুল কথা বলে গেল। তাও তো ঠিক। ঠিক আছে, যাও তুমি। আচ্ছা। পিটার চলে যেতেই নিজের কাজে মনোযোগ দিলেন সোয়া। ঘুম থেকে উঠে ইথানকে দেখতে না পেয়ে কিছুটা চিন্তিত হয়ে গিয়েছিল এলারা। অস্থির মন নিয়েই কাজের সূত্রে অফিসে আসতে হয়েছে তাকে। তবে সোফিয়া আছে বাসায়। ইথান ফিরলে সোফিয়া তার সাহায্য করবে। এলারা আষাঢ়ের ডাকে ভাবনার সেদ ঘটল তার। কাজ রেখে এভাবে অন্যমনস্ক হয়ে থাকায় কিছুটা অপ্রস্তুত বোধ করছে এলারা। জি স্যার। সরি মিস্টার আশার। আর এত ফর্মাল হওয়ার দরকার নেই। কি হয়েছে? এত অন্যমনস্ক কেন? আশার চেয়ার টেনে এলারার মুখোমুখি বসল। এলারা কি বলবে বুঝতে পারছে না। পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে মোটেও আগ্রহী না সে। আরে এত ফর্মাল হওয়ার দরকার নেই। কি হয়েছে এলারা? এত অন্যমনস্ক কেন? আশার চেয়ার টেনে এলারার মুখোমুখি বসল। এলারা কি বলবে বুঝতে পারছে না। পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে মোটেও আগ্রহী না সে। তেমন কিছু না। বেশ কয়েকদিন ছুটি নিন। অফিসে যেসব কাজ থাকে সেসব বাসায় বসেই তো করতে পারেন। এলারা খুশি হলো। ইথানকে আজকাল অদ্ভুত লাগে তার। সব সময় চোখে চোখে রাখলে হয়তো কিছু বুঝতে পারবে। সেজন্য বাসায় থাকা জরুরি। ঠিক আছে স্যার। আশার মুচকি হেসে বলল, ঠিক আছে, আসুন এখন। এলারা কথার প্রতি উত্তরে মিষ্টি করে হেসে রুম থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। আজ পূর্ণিমা চাঁদের আলোতে ঝিলমিল করছে চারদিক। বিছানায় বসে আছে ইথান। এলারা রান্নাঘরে কফি তৈরি করছে। সারাদিন সেরাফিনাকে তন্ন তন্ন করে খুঁজেছে ইথান। কোথাও পায়নি তাকে। সেজন্য ঠিক করেছে রাতে আবারও সেই ক্যাফেতে যাবে সে। যদি রাতে সেরাফিনার দেখা মেলে সেই আশায়। এই নাও তোমার কফি। এলারার কথায় নড়ে চড়ে বসল ইথান। কফির কাপ হাতে নিয়ে বলল, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি একটু বের হব। এখন কোথায় যাবে? এলারা কিছুটা বিস্ময় নিয়ে শোধালো। ইথান কোনো কিছু আড়াল করলো না। সরাসরি সেরাফিনার কথাই বলল, সেরাফিনার কাছে যাব। আমার পরিচিত একজন সে। পরিচিত? এলারা আর কিছু বলল না। বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে। সেরাফিনা সে সাধারণ কেউ নয়, সেটা ইথানের চোখ মুখ দেখেই বুঝতে পেরেছে এলারা। সেরাফিনার নাম নিতে ইথানের চোখ মুখ কেমন উজ্জ্বল হয়ে উঠেছিল। এলারা দীর্ঘশ্বাস ছাড়ল। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন কতটা ভয়াবহ সেটা কেবল ভুক্তভোগী অনুভব করতে পারে। বড্ড তাড়াহুড়া করে গাড়ি চালিয়ে ক্যাফের সামনে এসে পৌঁছেছে ইথান। এলারা কিছু বলেনি, জিজ্ঞেস করেনি, কেবল চুপ হয়ে গেছে। ইথান সেসব নিয়ে আগ্রহী না এখন। তার একমাত্র উদ্দেশ্য সেরাফিনার সাথে দেখা করা। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই অবাক হলো ইথান। ক্যাফের দরজা খোলা, সেরাফিনা দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে তার হাসি যেন ইথানের জন্যই অপেক্ষা করছিল এতক্ষণ। ইথান এক মুহূর্ত দেরি না করে দ্রুত গতিতে সেরাফিনার কাছে গিয়ে ব্যস্ত সমস্ত ভঙ্গিতে বলল, এসব কি হচ্ছে সেরাফিনা? তুমি কে? এই ক্যাফেতে তুমি কি করছো? কোথায় থাকো তুমি? উত্তর চাই আমার। প্লিজ আমাকে সব প্রশ্নের উত্তর দাও। আমি আর পারছি না। ইথানকে জড়িয়ে ধরল সেরাফিনা। ফলশ্রুতিতে কিছুটা শান্ত হলো সে। ওখানে গিয়ে বসবো? চলো, তারপর তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে ইথান। সেরাফিনা ইথানকে ছেড়ে দিয়ে সামনের দিকে ইশারা করলো। ক্যাফের সামনে খোলা আকাশের নিচে ঘাসের আস্তরণ, অনেকটা ফাঁকা জায়গা, তারপর পশ্চিম দিকে জঙ্গল। ইথান যে কোনোভাবেই আজ সব কিছু জানতে চায়। সেজন্য সেরাফিনার কথা মতো তার সাথে খোলা আকাশের নিচে গিয়ে বসলো। পূর্ণিমার চাঁদের আলোতে সেরাফিনার শরীর কেমন চিকচিক করছে। ইথান অবাক হয়ে দেখছে এসব কি হচ্ছে।
অপেক্ষা করো। ইথান আকাশের দিকে তাকালো একবার। সেরাফিনার শরীর যেমন উজ্জ্বল দেখাচ্ছে, এখন ইথানের শরীরও সেরকম লাগছে। অদ্ভুতভাবে দুজনের শরীর থেকেই আলোর বিস্তরণ ঘটছে। ইথান কিছু বলতে যাবে, তখনই শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হতে লাগলো তার। সেরাফিনা আকাশের দিকে তাকালো। সময় হয়ে গেছে। ইথান ছটফট করছে শরীরের ব্যথায়। একসময় ঘাসের বুকে শুয়ে আর্তনাদ করতে লাগলো সে। সেরাফিনার যদিও খারাপ লাগছে, তবে এই কষ্ট ইথানকে সহ্য করতেই হবে। এভাবে কিছুক্ষণ চলার পরে ইথান মানব রূপ হারিয়ে এক বিশাল আকৃতির সাদা রঙের নেকড়েতে রূপান্তরিত হলো। ঠোঁটের কোণে হাসি ফুটল সেরাফিনার। শত শত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তার প্রিয়তমকে সে আগের রূপে ফিরে পেয়েছে। সেরাফিনা নিজেও নেকড়ে রূপ ধারণ করে ইথানের কাছে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়িয়েছে। ইথান সেরাফিনার দিকে তাকিয়ে আছে। এভাবে কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থেকে একসাথে জঙ্গলের ভেতরে গেল। যেতে যেতে পাহাড়ের চূড়ায় পৌঁছালো তারা। চাঁদের আলোতে বেশ সুন্দর দেখাচ্ছে জায়গাটা। সেরাফিনা ইথানের দিকে তাকালো। পরক্ষণেই দুজন একসাথে ডেকে উঠল। ওয়ান্টো গ্রামের ঘুমন্ত মানুষগুলো সেই ডাক শুনে ভয়ে কিছুটা নড়ে চড়ে উঠল বটে। বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল বুঝতে পারেনি এলারা। ঘুম ভাঙল এক ভয়ঙ্কর নেকড়ের ডাকে। মস্তিষ্ক সচল হতেই মনে পড়ল ইথান বাসায় ফেরেনি। দীর্ঘশ্বাস ফেলে ফুঁপিয়ে উঠল সে। চোখ বন্ধ করে ফেলল আবার। ইথান যে নিজের ইচ্ছায় বাসায় ফেরেনি সেটা ভালো করে বুঝতে পারছে এলারা। এলারার ছায়াসঙ্গী হয়ে থাকে ডিয়ন। আজকে তার ব্যতিক্রম কিছু ঘটেনি। ডিয়ন নিজেও চায় ইথান আর সেরাফিনার বিষয়টা এলারা জানুক, কিন্তু এই মুহূর্তে এলারার এই কষ্ট সহ্য হচ্ছে না তার। এই অনুভূতির নাম জানে না ডিয়ন। হৃৎপিণ্ড নেই তার, তবুও এই অদ্ভুত অনুভূতির কারণ সে জানে না। এলারা দীর্ঘশ্বাস ফেললেও সে বুকে ব্যথা পায়। ফিনা, বলো ইথান, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুলের জন্য এত শত বছর ধরে তোমাকে অপেক্ষা করতে হয়েছে। সেরাফিনা ইথানের বুকে মুখ গুজে বসেছে। পাহাড়ের চূড়ায় পা ধুলিয়ে বসে আছে দুজন। চারদিকে ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সেরাফিনা ইথানও সায় দিচ্ছে। তারপর সেরাফিনা বলল, ভাগ্যে লেখা ছিল সব ইথান, শেষমেশ তোমাকে পেয়েছি, এটাই অনেক। মাঝখান থেকে এলারা কষ্ট পাবে। ইথানের মুখে এলারার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল সেরাফিনা। হিসিয়ে উঠল। কষ্ট হচ্ছে ওর জন্য? একটু। তোমার সাথে 1000 বছরের সম্পর্ক আমার, তবু এই জন্মে আমি এলারার স্বামী। মেয়েটা ভীষণ ভালোবাসে আমায়। এই পর্যায়ে সেরাফিনার চোখ ছলছল করে উঠল। ইথানকে ছেড়ে সোজা হয়ে বসল সে। বিষয়টা বুঝতে পেরে ইথান আবারও বুকে টেনে নিল তাকে। ফিনা, শান্ত হও, তুমি অবুঝ নও। আমি শুধু বাস্তবতা বলেছি। এলারার জন্য খারাপ লাগছে মানে এটা নয়। তোমাকে আমি ভালোবাসি না। তুমি আমার আজন্মের সঙ্গী, আমার প্রেমিকা, স্ত্রী, সব কিছুই। যার কাছে এক জনমের ভালোবাসা তুচ্ছ। আমি এলারার সাথে কথা বলে ডিভোর্সের বিষয়টা ক্লিয়ার করব। এখানে আর থাকার দরকার নেই আমাদের। এলারা থেকে দূরে যাওয়ার জন্য বললে না? কি সত্যি ফিরতে চাও ইথান? এখন সেরাফিনার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, যতই নেকড়ে হও না কেন, মেয়েদের মতো আচরণ ঠিকই করছো। তুমি এলারাকে নিয়ে জেলাস হচ্ছ, ভয় পাচ্ছ, আমার প্রতি বিশ্বাস নেই। সেরাফিনা মুচকি হাসল। ইথানও হাসছে। নেকড়ে হইবা কিংবা মানুষ, আমি তোমার। এতদিন কিভাবে এলারাকে সহ্য করছি সেটা শুধু আমি জানি। ইথান সেরাফিনার কপালে চুমু খেলো। আলতো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওকে ওর মতো ছেড়ে দাও ফিনা, এমনিতে অনেক কষ্ট পাবে। ইথান দীর্ঘশ্বাস ফেলল। সেরাফিনাকে কোলে তুলে পাহাড়ের গায়ে তৈরি হওয়া এক গুহার দিকে এগোচ্ছে। সেরাফিনার ঠোঁটের কোণে হাসি। শত শত বছর শেষে আজ তার প্রিয়তম নিজে থেকে আলিঙ্গনে লিপ্ত হবে ভেবে। সেদিনের পর থেকে ডেলিয়ামকে দেখলেই বারবার জ্ঞান হারিয়ে ফেলত নোয়া। যদিও ডেলিয়াম নোয়াকে অনেক করে বুঝিয়েছে, তবুও মেয়েটা ভীষণ ভীতু। ফজর দিতে কিছুটা সময় লেগেছে নোয়াকে স্বাভাবিক করতে। ভোরের আলো ফুটেছে চারদিকে। ডেলিয়াম নোয়ার জন্য কফি করে নিয়ে এসেছে। নোয়া বসে আছে বিছানায়। তুমি করতে গেলে কেন? ডেলিয়াম মুচকি হাসলো। নোয়ার হাতে কফির কাপ তুলে দিয়ে বলল, তাতে কি হয়েছে? খেয়ে বলো কেমন হয়েছে। নোয়া কফিতে চুমুক দিয়ে বলল, বেশ ভালো হয়েছে, ধন্যবাদ ডার্লিং। ডেলিয়াম, হ্যাঁ বলো, এখন বলো, কিভাবে এরকম হলো?
আমি ঠিক আছি এখন। ডেলিয়াম লম্বা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, সেদিন যা দেখেছিলে সব কিছুই সত্যি ছিল। সত্যি সত্যি আমাকে নেকড়ে আক্রমণ করেছিল, আমাকে আধমরা করে। তোমার দিকে এগিয়ে গিয়েছিল নেকড়েটা, কিন্তু আমাকে বেহুশ দেখে হয়তো আক্রমণ করেনি। আমি ওভাবেই পড়েছিলাম অনেকক্ষণ। তারপর জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিছুই মনে নেই। কে আমাকে নিজের বাড়িতে পৌঁছে দিয়েছিল সে বিষয়ে জানি না। ডাক্তার তো আশায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু অদ্ভুতভাবে মাত্র 2 দিনের মধ্যে আমি একেবারে সুস্থ হয়ে গেলাম। শরীরের সব দাগ ঠিক হয়ে গিয়েছিল। তারপর যেন যেদিন পূর্ণিমা এলো, সেদিনই নিজেকে এভাবে আবিষ্কার